যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যালোইনের ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একটা কম্বো স্টোরি, তাই ঘটনাটির ব্যাপারে এখনই বিশেষ কিছু বলছি না। তবে আপনাদের জন্য এবং রাসেল ভাইয়ের জন্য এই ঘটনাটি হতে চলেছে হ্যালোইন স্পেশাল এপিসোডের বিগ সারপ্রাইজ। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি, কারণ ঘটনাটি আমি নিজে সংগ্রহ করলেও লেখাটা কিন্তু আমার একার নয়। জানেন কে কে সঙ্গ দিয়েছে আমাকে? তারা আর কেউ নন, আমার আপনার প্রিয় তানভীর তুষার, সাবিত আলম এবং সিফাত আলম ভাই। জি হ্যাঁ, আমরা চারজন মিলে ঘটনাটি লিখেছি। অর্থাৎ আজকে হ্যালোইন স্পেশাল এপিসোডে এই ঘটনার মাধ্যমে আপনারা আপনাদের সব পছন্দের স্টোরি টেলারদের লেখকি ভঙ্গির স্বাদ একসাথে গ্রহণ করতে পারবেন। আর আপনাদের জন্য এই সারপ্রাইজের আয়োজন করার মূল পরিকল্পনাকারী সিফাত ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যা হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পরিচিত একজন বড় ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন ডাক্তার, তার নাম ডাক্তার উৎপল বিশ্বাস। ভূত এফএম এবং ভূত.com-এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমাকে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। একটা সময় তিনি বলেন, তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, আজ অনেক দিন পর তোমার সাথে দেখা। তুমি এখন ভূত.com-এর মডারেটর। আমি তোমার সবগুলো ঘটনা শুনেছি এবং আমার কাছে চমৎকার লেগেছে। আমার কাছেও একটা রোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা আছে। তুমি যদি লিখে পাঠাও তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। উৎপল ভাইয়ের কথা শুনে আমার আর তর সইছিল না, তাই অনুষ্ঠান শেষে বিকেল বেলা তাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে পড়ি ঘটনা শোনার জন্য। ভেবেছিলাম ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লিখে পাঠাবো, কিন্তু সারপ্রাইজটাকে তো এভাবে হাতছাড়া হতে দেয়া যায় না। তাই ঘটনাটা কিছুটা নাটকীয় ভঙ্গিতেই শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পড়ন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্র তাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। 2-1 ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে,
যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডোমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছো সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচন্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে, যা নিয়েছ ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হয়তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয়ে ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনবো, এটা আমি ঠিক নিয়েই যাব।
এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, আর একটু পর পর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের 4টা কোণা থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও না এখান থেকে, ফিরিয়ে দাও। ডোম সব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে, আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঢেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ, যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিসফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে, রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এই সব শব্দ শুনছেন। আমি তো কিছু ইস্যুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবেই শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে
রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুইজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর, পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে একটি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে, ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভেতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন, দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরো ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরেও আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন
জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন, অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা আমি তার সাথে যেতে পারছি না। গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন। আমার কাছে তাকে খবর দিচ্ছে না কে বলছেন মারছে, এ আপনি কাকে গাড়ি। আবারও ফিরে আসলাম আমি রাসেল। আমি ঠিক বুঝতে পারছি না, কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কাছে আরেকটা স্টোরি আছে, সেই স্টোরিটা দিয়ে শুরু করি, তারপরে আমরা আবার ওই স্টোরিটাতে ফিরে আসবো। এই স্টোরির কি প্রবলেম হচ্ছে সেইটা আমি একটু সমাধান করে নিই। তার আগে আমি আরও একটা স্টোরি আপনাদের জন্য প্লে করছি। আসলে এটার কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ আমি বললাম যে আমরা এটা একেবারেই নতুন আমরা এই জায়গাটাতে, এবং আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সরাসরি আমরা আরেকটা ঘটনায় যাচ্ছি এবং সেখান থেকে আমরা আবারও এই ঘটনাটিতে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করবো যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. Get to me. Boot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ি। সালটা 2017। সেই বছর কোরবানি ঈদ পালন করতে আমি আমার গ্রামের বাড়ি যাই। আমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অনেক গহীন এক গ্রামে।
যেহেতু আমি পেশায় একজন চিকিৎসক, তাই আমি গ্রামে যাওয়ার সাথে সাথেই দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো এবং আমিও সাধ্যমতো তাদের চিকিৎসা করতে থাকলাম। আমার বাড়ির পাশেই ছিল একটি মসজিদ। ওই সময় ততটা ধর্মপরায়ণ না হওয়ায় নামাজ পড়তাম না, তবুও ডাক্তার হওয়ার কারণে এলাকার সব মানুষ আমাকে সম্মানের চোখে দেখত। মসজিদের ইমাম সাহেবের সাথেও আমার অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন ঈশার নামাজ পড়ার পর মসজিদের ইমাম সাহেব আমার সাথে দেখা করতে আসলেন। যথারীতি তিনি আমাকে ইসলাম এবং দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আর অন্যান্য সময়ের মতো আমিও সেগুলো এড়িয়ে যাচ্ছিলাম। হঠাৎ তিনি আমাকে বলে বসলেন, বাবা, তুমি কি জিন ভূতে বিশ্বাস করো? আমি একটু হেসে বলি, না চাচা, আমিও অবাস্তব কোনো জিনিসে বিশ্বাস করি না। যা কিছু নিজের চোখে দেখি তাই বিশ্বাস করি। শুনে হুজুর তার পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন, যদি নিজের চোখে দেখো তাহলে বিশ্বাস করবে? আমি হেসে বললাম, কেন নয়, আমি তো দেখতেই চাই, আর প্রমাণ করে দিতে চাই এইসব জিন ভূত বলে কিছু নেই। সব মানুষের কল্পনা আর ধর্ম ব্যবসায়ীদের টাকা উপার্জনের হাতিয়ার। আমার কথা শুনে ইমাম সাহেব চুপ করে মাথা নিচু করে কি যেন ভাবছিলেন। তারপর মাথা তুলে বললেন, বাবা, এইভাবে বলতে হয় না। যেদিন তোমার মুখোমুখি হবে সেদিন হবে অনেক ভয়াবহ একটা দিন। এই বলে ইমাম সাহেব চলে যান আর বলে যান আগামীকাল রাতে একটা জিনে ধরা মেয়েকে দেখতে যাবেন তিনি। আমিও সেখানে যেতে চাই কিনা জানতে চান। আমি সাথে সাথেই রাজি হয়ে যাই, দেখাই যাক না কি হয়। সেদিনটা আমার জন্য অনেক ব্যস্ততার একটা দিন। কিভাবে দিন গড়িয়ে রাত নেমে এলো খেয়ালই নেই। এশার নামাজের পর সেই ইমাম সাহেব আমাকে ডাক দেন। আমিও বাড়ি থেকে বের হই। আমি ভুলেই গিয়েছিলাম আজকে ওনার আমাকে নিয়ে কোথাও যাওয়ার কথা, তাই দেরি না করে ওনার সাথে যাচ্ছিলাম। হুজুরের সাথে তার মুয়াজ্জিন আর মাদ্রাসায় পড়া দুজন কিশোর বয়সী ছাত্রও ছিল। আমরা কথা বলতে বলতে হাঁটছিলাম। আমরা হাঁটছি তো হাঁটছি। কিছু দূর যাওয়ার পর থেকেই ওনারা আমার সাথে কথাবার্তা কমিয়ে দেন আর গুনগুন করতে করতে কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করেন। আমি কোরআনের খুব বেশি সূরা পারতাম না, তাই আমি ওনাদের মতো কোরআন না পড়ে পথের দিকে লক্ষ্য রাখি। সেই রাতটা ছিল জ্যোৎস্নায় ঝলমলে একটি রাত, তাই আমরা আমাদের সাথে আনা মোবাইলগুলোর আলো না জ্বালিয়ে চাঁদের আলোতে পথ চলছিলাম। আমি এদিক সেদিক তাকাতেই হঠাৎ লক্ষ্য করি রাস্তার পাশের পুকুরে কারা যেন বারবার ডুবছে আর ভাসছে। আমি কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে যাই। কারা এই রাতে পুকুরে গোসল করে? ওইদিকে হুজুরদেরও কোরআন পড়ার আওয়াজটা অনেক বেড়ে গিয়েছিল। আমি অনেক ভালো করে দেখার জন্য যেই পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে মুয়াজ্জিন সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে আসে আর এদিক সেদিক তাকাতে নিষেধ করে। আমিও এই ব্যাপারটা খুব অবাক হই। কিছু দূর আসার পর আমরা সেই জিন ধরা মেয়েটির বাড়িতে গিয়ে উপস্থিত হই। টিনের একটি বাংলো বাড়ি সেটা। সেই বাড়িতে তখনও বিদ্যুৎ না পৌঁছালেও হ্যারিকেন আর কুপির আলো জ্বেলে রেখেছে তারা। আমাদেরকে একটা বসার ঘরে বসিয়ে রেখে ওনারা চলে গেলেন মেয়েকে আনতে। কিছুক্ষণ পর তারা একটি মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করে, আর সাথে সাথেই সেই ঘরের পরিবেশ বদলে যায়। ভয়ঙ্কর গুমোট সেই পরিবেশ, আর সেই সাথে চলছিল হুজুরের গুনগুন শব্দে কোরআন পাঠ। বলে রাখা ভালো, সেই মেয়েটি ছিল অপরূপ সুন্দরী, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা ছিল যা আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। আর একটা আশ্চর্যের বিষয়, আমি অনেকের কাছে শুনেছিলাম জিনে ধরা কাউকে হুজুরের কাছে আনলে তারা নাকি অনেক ঝামেলা করে, তেড়ে আসে, মারতে চায়, কিন্তু এই মেয়ে পুরোপুরি স্বাভাবিক। তার সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। কোরআন পাঠ ও বিভিন্ন আমল করছিল সবাই। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা মাথা নিচু করেছিল। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা সরাসরি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলে ওঠে, কিরে মতিন, অনেকদিন পর গ্রামে আসলি তাই না? তা আসলি যখন, তখন বলে যা কেমন মৃত্যু পছন্দ তোর।
এটা শুনে আমি সহ ঘরের সবাই স্তব্ধ হয়ে যাই। আমার হাত পা কাঁপছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না একজন অপরিচিত কম বয়সী মেয়ে কিভাবে আমার নাম ধরে ডাকবে। এইসব ভাবছিলাম, আর তখনই মেয়েটা বলে উঠল, কি রে, তুই ভাবছিস আমি কিভাবে এত কিছু জানলাম? আমি তো সব জানি, তুই কোথায় থাকিস, কি করিস, সব। তুই অবিশ্বাসী, তোকে তো আমরা এমনি ছেড়ে দিব না। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি প্রচন্ড উত্তেজিত হয়ে হুজুরকে বললাম, বন্ধ করেন এসব। আমি সব বুঝেছি। আমি অবিশ্বাস করেছি বলে প্ল্যান করে আপনারা এই সমস্ত নাটক সাজিয়েছেন। আমি এইসব বললেই হুজুরদের দিকে তেড়ে যাই, আর ঠিক তখনই অদৃশ্য কেউ আমার গালে যেন প্রচন্ড জোরে চড় বসিয়ে দেয়, আর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে আসে আমি তখন সেই বাড়িতেই। আমি কি হয়েছে জানতে চাইলে ইমাম সাহেব একটু মুখ ভার করে বলতে থাকেন, তুমি যখন মেয়েটার জিনের সাথে কথা বলছিলে তখন সেই জিনটা আটকাতে ব্যস্ত ছিলাম আমি। আমরা প্রায় সফল হয়েই গিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে তুমি উত্তেজিত হয়ে পড়লে আমাদের ওপর, আর তেড়ে আসলে আমাদের দিকে, আর তখন আমাদের মনোযোগে ব্যাঘাত হওয়ায় আমরা আর ওদেরকে আটকাতে পারিনি। আর ঠিক তখনই তুমি শূন্যের ওপর দাঁড়িয়ে আছাড় খেয়ে পড়ে গেলে, আর জিনগুলোও আমাদের হাতছাড়া হয়ে যায়। যেহেতু আর কিছু করার ছিল না, তাই ইমাম সাহেব বাড়ি বন্ধ করে দিলেন ওনাদের, আর আমরাও গ্রামে ফেরত আসলাম। সেদিন থেকে আমার জীবনে নেমে আসে ভয়ঙ্কর দিনগুলো। ঈদ শেষে আমি বাবা মা আর ছোট বোনকে নিয়ে ঢাকার উত্তরায় আমার বাসায় চলে আসি। ধীরে ধীরে আমি গ্রামে ঘটা ঘটনা একদম ভুলে যাই। আমি উত্তরা একটা প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করতাম। আমার রোগীর মধ্যে প্রায় সবাই মানসিক সমস্যা নিয়ে আসতো। তো একদিন সন্ধ্যায় আমার কাছে একটা রোগী আসে। আমি কথাবার্তা বলে পরীক্ষা করে অস্বাভাবিক কিছু পাচ্ছিলাম না। তারপর সেই রোগীটার গার্জিয়ানকে জিজ্ঞেস করি, কি সমস্যা আপনারাই খুলে বলুন। তারপর ওনারা যা বলেন তা রোমহর্ষক। আমরা কোনোদিনও কল্পনা করিনি এমনটা হবে। আমাদের ছেলের মতো হাসি খুশি ছেলে খুব কমই আছে, কিন্তু এইবারে কোরবানি ঈদে আমাদের সেই আনন্দ একদম শেষ হয়ে গেছে। সেই দিনটা ঈদের তৃতীয় দিন, আর আমাদের পারিবারিক রীতি অনুযায়ী ঈদের তৃতীয় দিন আলাদা আলাদা 3টা কোরবানি দিয়ে আসছি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা কোরবানির কাজ শেষ করে মাংসগুলো রান্না করে রেখেছিলাম, কিন্তু আমাদের কাজের বুয়া কিছু একটা প্রয়োজনে রান্নাঘরে যায়, আর তখনই দেখে এক ভয়াবহ ঘটনা। আমাদের আদরের ছেলেটা হাতে মাংস নিয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেরিয়ে পড়ছে। এটা দেখে বুয়া অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান ফিরে আসলে তার মুখ থেকে আমরা এই কথাগুলো জানতে পারি। এরপর আমার ছেলে কিছু খায় না, মাঝে মাঝে চিৎকার করে উঠে বলে, আমার রক্ত চাই। আমি একটু হাসলাম। মনোবিজ্ঞানের ভাষায় রক্ত খাওয়ার এই নেশাকে বলে রেনফিল্ড সিনড্রোম। আমি সেই অনুযায়ী প্রেসক্রিপশন লিখছিলাম। ছেলেটা মাথা নিচু করেছিল। হঠাৎ সে মাথা উঁচু করে আমার দিকে তাকায়। তার চোখ ছিল রক্তবর্ণ। প্রচন্ড হিংস্রতার সাথে আমাকে যে কথা বলে সেটা শুনে আমি ভয়ে একেবারে জমে যাই। সে বলে, ইরমতিন, অবিশ্বাসী, ভেবেছিস তোকে ছেড়ে দিয়েছি? তোকে আমরা ছাড়িনি। তোর রক্ত খেয়ে তারপর আমাদের শান্তি হবে। আমি নিজেকে কোনো রকমের সামলে সেই রোগীটিকে বিদায় করি। আমার সারা জীবনে বিজ্ঞানের প্রতি অগাধ বিশ্বাস আর প্যারানরমাল ঘটনার প্রতি যে সন্দেহ ছিল তা বারবার আমার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। কিন্তু কে জানতো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটা এখনো বাকি। সেদিন চেম্বার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসার সবাই ততক্ষণে ঘুম। শুধু আমার ছোট বোন জেগেছিল। আমার জন্য রাতের খাবার সাজিয়ে রেখেছিল টেবিলে। রান্নাঘরে কিছু একটা আনতে যায়। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আমার বোনটি রান্নাঘর থেকে এখনো ফেরেনি। আমি কৌতূহল বশত রান্নাঘরে ঢুকি, আর যা দেখি তা আমি কোনোদিনও
দেখতে চাইবো না। দেখি আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে, আর তার ঠোঁট বেয়ে তাজা রক্ত বেয়ে পড়ছে। আমাকে দেখতে পেয়ে সেই জিনিসটার হিংস্রতা বেড়ে যায়, ছুটে এসে আমার হাতে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে উঠি, আর তারপর সবকিছু অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। আমি আমার হাতে ব্যান্ডেজ দেখতে পাই। আমি আমার মা বাবাকে আমার বোনের কথা জিজ্ঞেস করি। উত্তরে ওনারা বলেন, কাল রাতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ তোমার চিৎকার শুনে আমরা বের হয়ে আসি। পুরো ঘর রক্তে ভেসে যাচ্ছিল। তা দেখে তোমার মা অজ্ঞান হয়ে যায়। আমি কোনো রকমে তোমার হাসপাতালের অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন দিয়ে আসতে বলি। তারপর তোমাকে এক ব্যাগ রক্ত ভরতে হয়। আমি বলি, আমার বোন কোথায়? কেন, ও তো বাসায়। আমি উত্তেজিত হয়ে বলি, এখনই আমার গ্রামের সেই ইমাম সাহেবকে ডাকো। সেই দিন রাতের মধ্যে ইমাম সাহেব আরো দুজন হুজুরকে নিয়ে ময়মনসিং থেকে আমাদের বাসায় আসেন। আমিও বাসায় চলে আসি। আমি এর শেষ দেখতে চাই। ওনারা বাসায় ঢুকেই বাসাটা বন্ধ করে দেন। তারপর ড্রয়িং রুমে ওনারা বসেন। আমার বোনকে এরপর আসরে নিয়ে আসা হয়। ঠিক ওই গ্রামে যেমন অনুভূতি হয়েছিল, আজও তেমন হচ্ছিল। বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে পড়েও মনকে শান্ত রাখলাম। যে করে হোক আমার বোনকে বাঁচাতেই হবে। হুজুরা অনেক দোয়া আমল করছিলেন। তারপর ইমাম সাহেব আজান দিয়ে কি যেন একটা আয়াত পড়তেই আমার বোন পুরুষদের গলায় চিৎকার দিয়ে উঠে বলল, পারবি না, আমার সাথে পারবি না। আমি সবচেয়ে শক্তিশালী জিন। আমি অবিশ্বাসীদের রক্ত পান করি। এই কথা বলে আমার বোন আমার দিকে তাকিয়ে হিংস্রভাবে হাসতে থাকে। হুজুরা তারপর একটা সাদা কাফনের কাপড়ের টুকরা বের করে আমাকে সেই কাপড়ের ওপর আমার রক্ত দিতে বলে। আমি একটা ব্লেড দিয়ে আমার আঙুলের ডগায় পোঁচ দিয়ে 3 ফোঁটা রক্ত সেই কাপড়ের ওপর দেই। তারপর সেই কাপড়কে বোতলের ভেতর রেখে জোরে জোরে ওনারা বিভিন্ন আয়াত পড়তে থাকেন। এক সময় আমার বোন নিস্তেজ হয়ে পড়ে। এরপর বোতলের মুখ বন্ধ করে আমার হাতে দিয়ে বলেন, এখন আর সমস্যা হবে না। এই জিনটা আমাদের দেশের কোনো জিন না, আরবের মরুভূমির রক্ত খেকো জিন। এই জিনটির মধ্যে এরাই সবচেয়ে শক্তিশালী। কিভাবে এই জিন আমাদের দেশে আসলো তা আমার জানা নেই। যাই হোক, ওনারা সাথে করে বোতলটি নিয়ে যান আর নিরাপদ জায়গা বুঝে পুঁতে রাখবেন বলেন। এই ঘটনার পর থেকে আমি প্যারানর্মাল ঘটনা বিশ্বাস করি। আমি নিয়মিত নামাজ রোজা পালন করি। জানি না কোনোদিন সেই শক্তিশালী জিন যাকে বলে ঘোল বোতল থেকে মুক্তি পেলে কি হবে। তবে যতদিন বেঁচে থাকবো আল্লাহর পথেই থাকবো ইনশাল্লাহ। এটি ছিল আমার বন্ধুর চাচ্চুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভবিষ্যতে আরও ঘটনা পাঠানোর ইচ্ছা আছে। মিটফোর্ড হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ সিয়াম।